অনেক দিন আগের কথা। প্রাচীন বাগদাদের কোনো এক গ্রামে এক কাঠুরিয়া থাকত। তার নাম ছিল আব্দুর রহমান। তার স্ত্রীর নামে ছিল নূরজাহান, আর তাদের দুইটা ছোট বাচ্চা ছিল। আব্দুর রহমান রোজ খুব ভোরে ঘুম থেকে উঠত, তার কুড়ালটা কাঁধে নিত আর ঘন জঙ্গলে কাঠ কাটতে চলে যেত। সন্ধ্যায় সে কাঠের বোঝা মাথায় করে শহরের বাজারে বেচতে তো আর যা কিছু টাকা পেত তা দিয়ে তার সংসারের খরচ চালাত। একদিনের কথা, খুব গরম পড়েছিল। দুপুরের সময় সূর্য যেন আগুন ঢালছিল। আব্দুর রহমান সকাল থেকে কাঠ কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছিল। সে ভাবল কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক। সে জঙ্গলের ভেতর এক পুকুর পাড়ে পৌঁছল। এই পুকুরটা অনেক পুরনো ছিল, আর গ্রামের মানুষ বলতো যে এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আব্দুর রহমান একটা গাছের নিচে বসে পান খেল আর একটু জিরিয়ে নিতে লাগল। হঠাৎ তার নজরে পড়ল পুকুরের মাঝখানে চকচকে কিছু একটার ওপর। সে উঠে কাছে গিয়ে দেখতে লাগল। আরে, এটা কি করে সম্ভব? পুকুরের ঠিক মাঝখানে একটা মটকা, আর সেটাও সোনার উপর মতো চকচক করছে। আরে, আমার তো কপাল খুলে গেল। আব্দুর রহমানের মনে লোভ চলে এলো। সে ভাবল, যদি এই মটকায় খাজানায় ভরা থাকে তবে তো আমি বড়লোক হয়ে যাব। তারপর আমাকে আর রোজ রোজ কাঠ কাটার দরকার হবে না। যদি করে মটকা তুলে ফেলি, তারপর তো এই কাঠ কাটার ঝামেলা শেষ হয়ে যাবে। আব্দুর রহমান তার কুড়ালটা পাড়ে রাখল আর কিছু না ভেবে পুকুরে ঝাঁপ দিল। সাঁতরে মটকার দিকে এগোতে লাগল। কিন্তু যেই সে মটকার কাছে পৌঁছল, এক অদ্ভুত ব্যাপার ঘটল। মটকাটা তার থেকে দূরে সরে যেতে লাগল। এটা কি হচ্ছে? আমি এটার কাছে যাচ্ছি আর এটা আমার থেকে দূরে পালাচ্ছে। আরে দাঁড়া, কোথায় পালিয়ে যাচ্ছিস? আমি তোকে তুলেই ছাড়ব। আব্দুর রহমান গায়ের জোর লাগিয়ে সাঁতরাতে শুরু করল, কিন্তু সে যতই মটকার কাছে যায়, মটকা ততই দূরে সরে যায়। শেষমেশ মটকাটা পুকুরের অন্য পাড়ে গিয়ে থেমে গেল। এই পাঁজি মটকা আমার সাথে খেলা করছে, কিন্তু দাঁড়া, আমি তোকে ছাড়াই পুকুর থেকে উঠব না। জীবনে এমন সুবর্ণ সুযোগ বারবার আসে না। আব্দুর রহমান আবার সাঁতরাতে লাগল, আর এবার সে মটকার একদম কাছে পৌঁছে গেল। সে মটকা ধরার জন্য হাত বাড়াল, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। হঠাৎ চারদিক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে শুরু করল। ধোঁয়া এত ঘন ছিল যে আব্দুর রহমান কিছুই দেখতে পাচ্ছিল না। আরে আরে, এটা কি হচ্ছে? আমার শরীর এই ধোঁয়ার মধ্যে হারিয়ে যাচ্ছে কেন? না না, এই মশলাটা অভিশপ্ত। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। আমি মরতে চাই না। আমাকে ছেড়ে দাও। আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দাও। বাঁচাও। হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ল, এত তীব্র যে কেউ দেখলে অন্ধ হয়ে যেত। আর তারপর সব শেষ। আব্দুর রহমান আর মটকা দুটোই গায়েব হয়ে গেল। পুকুরের পানি একদম শান্ত হয়ে গেল, যেন কিছুই হয়নি। এভাবে পুরো 1 মাস কেটে গেল। আব্দুর রহমানের স্ত্রী নূরজাহান নিজের কুঁড়ে ঘরে বসে শুধু কাঁদত। তার বাচ্চারাও মাকে কাঁদতে দেখে কাঁদত। ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না। নূরজাহান প্রতিবেশীদের কাছ থেকে ধার দেনা করে কোনো মতে দিন পার করছিল। হে আল্লাহ, আমি এখন কি করব? আমার স্বামী গায়েব হয়েছে, 1 মাস হয়ে গেল। আগে ভাবতাম হয়তো অন্য কোনো গ্রামে কাজের জন্য গেছে, কিন্তু এতদিন হয়ে গেল সে এখনও ফিরে এলো না। এখন তো আমাকেই তাকে খুঁজতে বেরোতে হবে। আল্লাহই জানেন সে কোথায় আর কি হালে আছে। নূরজাহান তার বাচ্চাদের এক প্রতিবেশীর কাছে রাখল আর নিজে আব্দুর রহমানকে খুঁজতে বেরিয়ে পড়ল। সে সোজা জঙ্গলের দিকে রওনা দিল, কারণ সে জানত আব্দুর রহমান রোজই জঙ্গলে কাঠ কাটতে আসত। উনি রোজ এই জঙ্গলে কাঠ কাটতে আসতেন, হয়তো এখানেই কোথাও তার কোনো খোঁজ পাওয়া যাবে। নূরজাহান ঘন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগল। রাস্তা কঠিন ছিল, আর ঝোপঝাড় তার কাপড়ে আটকে যাচ্ছিল, কিন্তু সে থামল না। কিছুক্ষণ পর সেই পুকুর পাড়ে পৌঁছল। হঠাৎ তার নজর মাটিতে পড়ে থাকা একটা কুড়ালের ওপর পড়ল। এটা কি? এটা তো আমার স্বামীর কুড়াল। যদি ওনার কুড়াল এখানে পড়ে থাকে, তাহলে উনি কোথায়? নূরজাহান কুড়ালটা তুলে বুকে জড়িয়ে ধরল। তার চোখে পানি চলে এলো, কিন্তু সাথে সাথে তার মনে এক দৃঢ় সংকল্প এলো। আমি আমার স্বামীকে খুঁজে বের করবই। সে মাটিতে থাকুক বা মাটির নিচে পাতালে, আমি তাকে ফিরিয়ে আনবই। ঠিক তখনই পিছন থেকে একটা আওয়াজ হলো, মারে। নূরজাহান ভয় পেয়ে পিছন ফিরে তাকাল। সাদা পোশাকে এক বৃদ্ধ দরবেশ দাঁড়িয়েছিলেন।
তার লম্বা সাদা দাড়ি ছিল আর চেহারায় অদ্ভুত এক নূর ছিল। তার হাতে ছিল একটা লাঠি। মারে, কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? এই নির্জন জঙ্গলে একা কেন এসেছ? হুজুর, আমার স্বামী নিখোঁজ হয়ে গেছেন। 1 মাস হলো তিনি বাড়ি ফেরেননি। এই যে ওনার কুড়াল এখানে পাওয়া গেছে। দরবেশ একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং খুব গম্ভীর হয়ে বললেন, মারে, তোমার কথা শোনো। তোমার স্বামী যেখানে গেছে সেই রহস্যের পিছনে যেও না, নইলে তুমিও সেই রহস্যের অংশ হয়ে যাবে আর কখনো ফিরে আসতে পারবে না। যদি তুমি বাঁচতে চাও তবে এখনই এখান থেকে ফিরে যাও। নূরজাহানের চোখ দিয়ে পানি পড়তে লাগল। কিন্তু হুজুর, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমরা দুজন একসাথে অনেক কষ্ট সহ্য করেছি। তাকে ছাড়া আমি বাকি জীবন কিভাবে কাটাবো? দরবেশের চেহারায় আফসোসের ছাপ ভেসে উঠল। তিনি তার লাঠি মাটিতে ঢুকলে বললেন, মারে, আমি তোমার দুঃখ বুঝতে পারছি, কিন্তু তুমি ফিরে যাও। তোমার 2টা ছোট বাচ্চা আছে, ওরা তোমার অপেক্ষা করছে। ওদের খেয়াল রাখো, ওদের ভবিষ্যতের কথা ভাবো। যদি তুমিও এখানে হারিয়ে যাও তাহলে ওদের কি হবে? এই জায়গা নিরাপদ নয়, এখান থেকে চলে যাও। নূরজাহান দরবেশের কথা শুনল, কিন্তু কিছু বলল না। সে চুপচাপ নিজের গ্রামের দিকে ফিরে এলো। মনে হাজারো প্রশ্ন ছিল, কিন্তু বাচ্চাদের চিন্তায় সে ফিরে এলো। কিছুদিন পর সারা গ্রামে অদ্ভুত আলোচনা শুরু হলো। আরে ভাই, জানো, ওই আব্দুর রহমান যে অদ্ভুতভাবে গায়েব হয়ে গেল, এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বলো তো, গ্রামে কি এখন এমন সব ঘটনা ঘটবে নাকি? হ্যাঁ, একদম ঠিক বলছো। আরে আব্দুর রহমান, যাই বলো, খুব ভালো মনের মানুষ ছিল। সে এমন কি করল যে তার কোনো হদিসই মিলছে না? আমার তো মনে হচ্ছে আমাদের গ্রামের ওপর কোনো বড় বিপদ আসতে চলেছে। তা না হলে এটা কি করে সম্ভব? জলজান্ত মানুষ রাতারাতি গায়েব হয়ে গেল ভাই। আল্লাহ জানেন এখন কি হতে চলেছে। ধীরে ধীরে গ্রামের অনেক পুরুষ রহস্যজনকভাবে গায়েব হতে শুরু করল, আর পুরো গ্রামে তোলপাড় শুরু হয়ে গেল। আরে, এটা খুব বড় ঘটনা ঘটছে। এই ভাই, এ তো ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে যা একবার আমার দাদাজান বলেছিলেন। তিনি বলেছিলেন যে অনেক বছর আগে আমাদের গ্রাম থেকে হঠাৎ সব পুরুষ গায়েব হয়ে গিয়েছিল। ঠিক সেই ঘটনায় আজ আবার আমাদের সাথে ঘটছে। আর ভাই, আমরা যদি কিছু না করি তবে আমাদের গ্রামে যে কজন পুরুষ বেঁচে আছে তারাও ভয় যাবে, রয়ে যাবে শুধু মহিলারা। তারা কি করবে এখন? মহিলারা কি করবে তা জানি না, কিন্তু হ্যাঁ, আমার দাদাজান বলেছিলেন যে এটা কারো অভিশাপ যা আমাদের গ্রামের ওপর গজব হয়ে নামছে। একটা কাজ করি, চলো মন্তব্য সাহেবের কাছে যাই। এর ওপর অবশ্য কোনো সিদ্ধান্ত নিতে হবে। আরে, কি হয়েছে? তোমরা সবাই একটু চিন্তিত কেন? কি ব্যাপার মাতব্বর সাহেব? মাতব্বর সাহেব, বুঝুন, এখন আমাদের কিছু না কিছু করতেই হবে। আগে আমরা ভেবেছিলাম শুধু আব্দুর রহমান গায়েব হয়েছে, কিন্তু এই কদিনে আমাদের গ্রামের অর্ধেকের বেশি পুরুষ গায়েব হয়ে গেছে। বলুন তো দেখি। আরে, এ কি বলছো? আসলে আমাদের গ্রামে হচ্ছেটা কি? আমি কিছুদিন অন্য গ্রামে ছিলাম, তাই এত বড় ঘটনার কথা জানতেই পারিনি। সেটাই তো মাতব্বর সাহেব, এই জন্যই তো আপনাকে জানাতে এসেছি। যদি চলুন বৈঠকখানায় কথা বলি। আমাদের কিছু না কিছু সিদ্ধান্ত নিতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। আজ গ্রামের চাতালে বসবো আর এই বিষয়ে ফায়সালা করব। চলো। তবে গ্রামের সব লোক চাতালে জড়ো হলো। আসো, শোনো 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 ভাই, সব গ্রামবাসী, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। আমাদের গ্রামের যত পুরুষ রহস্যজনকভাবে গায়েব হচ্ছে, যে এই রহস্য সমাধান করতে পারবে আমি তাকে অনেক পুরস্কার দেব। কেউ কি আছো? মাতব্বর সাহেব, আমি এই রহস্য সমাধান করব। গ্রামের যত লোক গায়েব হয়েছে আমি তাদের সবাইকে ফিরিয়ে আনব। এই তো বাপের বেটার মতো কথা। কেউ তো পুরুষ মানুষ সামনে এলো। ঠিক আছে বাবা করিম, তুই রহস্যের সমাধান কর বাবা। জানি না আজকাল আমাদের গ্রামে কি হচ্ছে, আমার তো খুব চিন্তা হচ্ছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এরপর করিম গ্রাম থেকে বের হয়ে ঘন জঙ্গলে যায়। আসলে ওই লোকগুলো কোথা থেকে গায়েব হয়েছে তা তো আমি জানি না, আর আমি এর খোঁজ করবই বা কিভাবে? তখনই সেই বৃদ্ধ দরবেশ আসেন। আল্লাহ আল্লাহ, তুই কোথায় যাচ্ছিস বাবা? নিজের মরণ খুঁজতে? এমন কথা কেন বলছেন হুজুর? আসলে ব্যাপারটা হলো, আমি সব গ্রামবাসীকে মুক্ত করতে চাই হুজুর। আপনি দয়া করে সাহায্য করুন, আর এইটুকু বলুন যে তারা সব গায়েব হয়ে কোথায় গেছে। আমি তাদের সবাইকে ফিরিয়ে আনতে চাই। ওহো, ভেবে দেখ বাবা, এতে কিন্তু তোমার জানও যেতে পারে। ঠিক আছে হুজুর, আমি আগেই সব ভেবে এসেছি। আমি যে কোনো কিছু করতে রাজি, কিন্তু আমি আমার গ্রামকে এভাবে শেষ হতে দেব না। বলুন তো দেখি, আমাদের গ্রামের অর্ধেকের বেশি পুরুষ গায়েব হয়ে গেছে। এটা তো অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই না? কিছু না কিছু তো করতেই হবে। ঠিক আছে, তোমার ভেতর তেজ আছে আর নেক কাজ করার জাজবাও আছে। এক কাজ করো, এখান থেকে সোজা যাও, একটা পুকুর পাবে। তাতে যে মটকা আছে শুধু ওটা হাসিল করে নাও, তাহলে তুমি রাস্তা পেয়ে যাবে। যাও।
ঠিক আছে হুজুর, আপনার অনেক অনেক শুক্রিয়া, আমি চলি। এরপর করিম একটু সামনে এগোতেই পুকুরের কাছে পৌঁছে যায়। কোথায় মটকা, কোথায়? আরে এই তো, পুকুরের ঠিক মাঝখানে ধন সম্পদে ভরা মটকা। যাই হোক, আমার তো সম্পদ চাই না, আমাকে গ্রামবাসীদের খোঁজ করতে হবে। চল। করিম ঝাঁপ দেন পুকুরে। এরপর করিম পুকুরে ঝাঁপ দেয়, আর যেই সে মটকাটা ছুঁয়ে হঠাৎ তীব্র আলোয় করিম গায়েব হয়ে অন্য এক দুনিয়ায় পৌঁছে যায়। এটা কেমন দুনিয়া? এত গোল কেন? মানে মানে এটা মটকার দুনিয়া? আমি এখানে এসেছি, কিন্তু ফিরব কিভাবে? ইয়া আল্লাহ! ঠিক সেই সময় এক সুন্দরী নকাব পরা রহস্যময়ী মেয়ে সামনে আসে। লম্বা চুল, সুন্দর চোখ আর হাতে বাঁশি ছিল। ওহো, অদ্ভুত জঙ্গলের রহস্যময়ী মেয়ে। মেয়েটি চুপ থাকে আর আস্তে আস্তে বাঁশি বাজায়। এই সুর, এটা কেমন সুর? আমি আমি এর পেছনে পেছনে কেন যাচ্ছি? আমার পা তো আমার বসে নেই। থাম! আরে এটা কি চক্কর? মেয়েটি বাঁশি বাজাতে বাজাতে সামনে হাঁটতে থাকে। করিম চাইলেও নিজেকে আটকাতে পারে না, আর তার পিছনে পিছনে যেতে থাকে। কিছুক্ষণ পর সে এক অদ্ভুত জায়গায় পৌঁছায়, যেখানে চারদিকে বড় বড় মটকা ছিল। প্রত্যেক মটকা থেকে শুধু ঘাটটুকুই বাইরে ছিল। ইয়া আল্লাহ! এতগুলো মটকা, আর সেগুলো এত বড় বড়, আর একটা গ্রামবাসীর শুধু ঘাড় দেখা যাচ্ছে। ও, তার মানে এসব গ্রামবাসীকে পুরোপুরি এই মঠগুলোতে বন্দি করে রেখেছে। তখনই মেয়েটি জোরে জোরে হাসতে থাকে। তো তুই কে? আর এই গ্রামবাসীদের তুই মটকার মধ্যে কেন বন্দি করে রেখেছিস? আর তাদের শুধু ঘাড় কেন দেখাচ্ছিস? শরীর কোথায়? এখন তুই একটা মটকায় বদলে যাবি। এই দেখ, এই বড় মটকা, এখন এটাই তোর কবর হবে। আলো করিমকে ধরতে আসে। তখনই করিম ঝট করে মাটি তুলে তার চোখে ছুঁড়ে মারে। আমাকে ধরতে পারবি না, বুঝেছিস? আমি তোকে জ্যান্ত ছাড়ব না। আরে দেখো দেখো, আমি তোমাকে ক্ষতি করতে বা কোনো লোভে আসিনি। আমি তো এখানে আমার গ্রামের লোকদের সাহায্য করতে এসেছি। আমাকে এটা বলো, কেন মটকার দুনিয়ায় বন্দি করে রেখেছে এদের সবাইকে? দেখো, আমার কথা বোঝো। আমাকে শুধু এইটুকু বলো, কেন করেছ? ঠিক আছে, তোকে তো এমনিতেই মরতে হবে, আর তুই লোভীও নস, তাই এই শখটা অবশ্যই পূরণ করব। আমার সত্যিটা জানতে চাস তো? শোন, এই ঘটনা সেই সময়ের, যখন আমি এই দুনিয়ায় আসতে যাচ্ছিলাম। আর এই সাব্বির, তোর বউয়ের বাচ্চা হবে জানিয়ে দিস। ছেলে হয়েছে না মেয়ে সবাইকে খবর দিয়ে দেব। চিন্তা করবেন না চাচা যান। মেয়ে হলে তো আপনি জানেনই, আমাদের গ্রামের যা রেওয়াজ আমরা তাই করব। মেরে ফেলবোটাকে। চাই না আমাদের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, যদি একটাও মেয়ে আমাদের গ্রামে বেঁচে যায়, তাহলে আমাদের পুরো গ্রামের সর্বনাশ হয়ে যাবে। আমাদের মুরব্বীরা বলেছিল, আমাদের গ্রামে একটা মেয়ে জন্মানো উচিত নয়, শুধু ছেলে জন্মাবে। মনে রাখিস। হ্যাঁ হ্যাঁ চাচা যান, আমার সব মনে আছে, সব মনে আছে। তখনই হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ আসে। যা যা যা, দেখ তোর বউয়ের বাচ্চা হয়েছে। দেখ তো, ছেলে না মেয়ে? ঠিক আছে চাচা যান, আমি এক্ষুনি দেখে বলছি, দাঁড়ান। সাব্বির ঘরের ভিতর যায়। ওগো, আমার বাচ্চাই দুনিয়ায় এসেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাচ্চা তো এলো, কিন্তু এটা বলো ছেলে না মেয়ে? আপনি কি সব বলছেন? এত মান্য করার পর আমার বাচ্চা হয়েছে, আপনি এই প্রশ্ন আমাকে করছেন? হ্যাঁ, আমি মানত করেছিলাম, কিন্তু তার চেয়েও বড় আমাদের গ্রামের প্রথা। জলদি বল, কি হয়েছে? ছেলে না মেয়ে? ছেলে হয়েছে? কি সত্যি? আমার আমার ছেলে হয়েছে? হ্যাঁ, অনেক বড় বোঝা নেমে গেল। এখন আমি খুশিতে সারা গ্রামকে বলতে পারি আমার ঘরে ছেলে হয়েছে। সাব্বির পুরে ঘর থেকে বেরোলো। আমাকে আমাকে মাফ করে দিও, কিন্তু আমি আমার মেয়েকে হারাতে চাই না। আমি জানি তোমরা মেয়েদের ঘৃণা করো, কিন্তু আমি আমার মেয়েকে কোনো মতেই হারাতে চাই না। ওদিকে সাব্বির হাসতে হাসতে ঘর থেকে বেরোলো। আরে চাচা, মোবারক হোক, মোবারক হোক। আরে আমার ছেলে হয়েছে, এটা তো বিরাট খুশির খবর। সারা গ্রামে মিষ্টি মেলানো হবে, আর সবাইকে ঢোল বাদ্য বাজিয়ে জানানো হবে আমাদের গ্রামের ছেলে জন্মেছে। তারপর সব গ্রামবাসী আনন্দ করতে থাকে, আর এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে। দেখতে দেখতে 4 বছর পার হয়ে যায়। আমার মেয়ে আলো, তুমি এখন 4 বছর হয়ে গেছে, কিন্তু কেউ আজ পর্যন্ত জানতে পারল না যে তুমি আমার মেয়ে না ছেলে। যতদিন সম্ভব আমি কাউকে জানতে দেব না যে তুমি আমার মেয়ে, আমার ছেলে ন। ঠিক সেই সময় সাব্বির পেছন থেকে শুনে ফেলে, হেই, তুই মিথ্যে বলছিস। ওই মেয়ে, তুই তো বলছিস সে ছেলে। এই কথা এক্ষুনি গ্রামের মানুষদের জানাচ্ছি। তুই মিথ্যে কেন বললি? আপনি কি কথা বলছেন গ? আপনার মেয়ে, আমাদের রক্ত। এমন করবেন না, আল্লাহর ওয়াস্তে। আমরা এই কথা 4 বছর ধরে গ্রামবাসীর কাছ থেকে লুকিয়ে আছি। আপনিও বলবেন না। দেখুন কত মাসুম বাচ্চা, এমন করবেন না। না,
পুরো গ্রামের মানুষের জান আমি বিপদে ফেলতে পারি না, আর এ তো অনেক বড় পাপ হয়ে গেছে। তাও 4 বছর ধরে এই আমাদের গ্রামে বেঁচে আছে। এখন জানি না এই পাপ মোচন হবে কি না। সাব্বির ঘর থেকে বেরিয়ে পড়ে। আম্মা, আম্মা, আব্বা যেন এমন কেন করেছিলেন? আমি কি পাপ নাকি আম্মা? না রে মা, তুই একদম পাপী নোস। তুই তো আমার রহমত। জানি না এখন কি হতে চলেছে। অন্যদিকে সাব্বির বুড়ো লোকটির কাছে পৌঁছায়। কি হলো সাব্বির, তোকে আজ খুব ঘাবড়ানো মনে হচ্ছে? কি ব্যাপার চাচা যান? হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো, আমার বউ মিথ্যে বলেছিল। আমার ঘরে যে ছেলে আছে, সে ছেলে নয়, বরং মেয়ে। মেয়ে সে সবার কাছ থেকে সত্যটা লুকিয়েছিল, এমনকি আমার কাছ থেকেও। চল চল চাচা যান, আমাদের এর বিহিত করতেই হবে। না না না, এ তো অনেক বড় গুণ হয়ে গেছে। আর এই 4 বছর ধরে বেহুশ হয়ে পড়েছিলেন নিজের ঘরে। নালায়েক কোথাকার, এখন তো আমাদেরও কি জানে মেরে খেলতে হবে, নইলে আমাদের গ্রামে না জানি কতজনের কুরবানি চলবে। তাহলে আমরা কি করব চাচা যান? যদি কোনো রাস্তা বাতলে দিন। আপনি তো এই গ্রামের মুরব্বী, আপনি যা বলেন আমরা তো তাই করি। এত বড় পাপ আমরা কিভাবে ধরব? তো শোন, আমরা ওকে এমন শাস্তি দেব যে এরপর কেউ ওই গ্রামে মেয়ের জন্ম দেওয়ার আগে 100 বার ভাববে। আমরা ওকে সহজ মৃত্যু দেব না। তোর মেয়েকে আমরা এক জাদুকরি মটকায় বন্দি করে দেব আর পুকুর পাড়ে ফেলে আসব, যাতে ওর মেয়ে তিলে তিলে মরে। আর ওর চিৎকার শুনে গ্রামের সব মহিলার মনে ভয় ঢুকে যায়, যাতে তারা ভবিষ্যতে কখনো আমাদের কাছে সত্য না লুকায়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে চাচা যান, আপনার যা ভালো মনে হয় তাই করি। কিন্তু মটকার ভেতর আমরা এত বড় বাচ্চাকে বন্দি করব কিভাবে? চিন্তা করিস না, আমি জাদু জানি। আমি তা দিয়ে তোর মেয়েকে মটকায় বন্দি করে দেব, যাতে কেউ ওকে বের করতে না পারে। চল, এখন চলুন। তারপর সব গ্রামবাসী সাব্বির আর বুড়ো লোকটি সাব্বিরের ঘরে আসে। আপনারা এখান থেকে চলে যান, আমি আমার মেয়েকে কোনো মূল্যেই দেব না। আরে তুই দিবি না মানে? আমি এই পাপ আমার ঘরে রাখতে পারি না। আরে দে, জলদি করে আমার ঘর থেকে বের করতে হবে। আরে দে আমাকে। সাব্বির আলোর হাত ধরে হেঁচড়াতে থাকে। নানা বাজান, আমাকে ছেড়ে দিন। আমার মা, আমাকে বাঁচাও। আম্মা, আমি যাব না মা, আমি আপনার কাছে থাকব। আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিন, আমার মেয়েকে ছেড়ে দাও। তোমরা এসব কি করছো? তোমরা ঠিক করছো না, আমার মেয়েকে ছেড়ে দাও। আলোর মা এগিয়ে যায়, তখনই পা পিছলে মাথা পাথরে লেগে তার মৃত্যু হয়। না, এমন করো না, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও আমাকে। কি হয়েছে? ওনার মাথা থেকে রক্ত পড়ছে। আব্বাজান দেখুন না। চুপ কর, ওকে তো আমি পরে দেখব। ও যা করেছে তার শাস্তিও পাবে। আগে তোকে মৃত্যুদণ্ড দেব। চল। হ্যাঁ, এই দেখ মটকা, ওকে এখানে রাখ, রাখ। তারপর বুড়ো লোকটি মন্ত্র পড়ে আর আলো মটকার ভেতর বন্দী হয়ে যায়। আমাকে আমাকে বের করো আব্বাজান, আমার দম বন্ধ হয়ে আসছে। এই মটকা থেকে আমাকে বের করো। এখন এই মটকাটা নিয়ে পুকুর পাড়ে রেখে দাও। সেখানে 2 দিন পর্যন্ত এইভাবেই মটকার ভেতর থাকবে, তারপর নিজেই দম বন্ধ হয়ে মারা যাবে। নিয়ে যাও একে। সাব্বির মটকাটা পুকুর পাড়ে রেখে দেয়। কেউ আছো? আমাকে বের করো। আম্মা, আব্বাজান, আমাকে এই মটকা থেকে বের করো। ঠিক সেই সময় ওই দরবেশ আসেন। আচ্ছা, তো এই মাসুম বাচ্চাটিকে এই মটকায় বন্দি করে দিয়েছে। তারপর দরবেশ নিজের শক্তিতে মটকা খুলে দেন। আমার আমার আম্মা কোথায়? আমি আমার আম্মার কাছে যাব। দাঁড়াও, দাঁড়াও। যদি তুমি তোমার আম্মার কাছে যাও, আমরা তো আর এই দুনিয়ায় নেই। আর যদি গ্রামবাসী তোমাকে দেখে ফেলে, তবে তোমাকে আবার এখানে মরার জন্য ফেলে যাবে। এমনটা গ্রামবাসী আমার সাথে কেন করছে? আমি তো কারোর ক্ষতি করিনি, তাও গ্রামের মানুষ আমাকে এত ঘৃণা কেন করছে? তুই জানিস না মা, এই গ্রামের না খুব নিষ্ঠুর এক ভূত আছে রে মা। এই গ্রামে একটাও মেয়ে জন্মায় না, আর যদি কেউ জন্মায়ও যায়, তবে জন্মানোর সাথে সাথেই তাকে মেরে ফেলে দেওয়া হয়।